আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের অনুসরণী প্রশ্ন সলভ করব। তো শুরু হোক। ভাই দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি, আন্তর্জাতিকভাবে রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টা? আমরা জানি সবুজ রসায়নের মূলনীতি কয়টা ভাই? আমাদের 12টা। কয়টা ভাইয়া? সবুজ রসায়নের মূলনীতি কয়টা? আমাদের 12টা। সবুজ রসায়নের মূলনীতি কয়টা? 12টা। আর আমাদের একটা ছিল হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বল কয়টা ছিল? হ্যাজার্ড সিম্বল ছিল আমাদের কয়টা? হ্যাঁ, হ্যাজার্ড সিম্বল ছিল 10টা। ওকে, এরপরে একটা বিক্রিয়া দিছে। বিক্রিয়া দিয়ে তোমাকে বলছে যে অমুক বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে কি রূপ পরিবর্তন ঘটবে। ভাই দেখো, এই যে আমাদের তাপমাত্রা বাড়ালে কি পরিমাণ কি আমাদের পরিবর্তনটা হয়, এটা আমরা লার-সাথে-লেয়ার নীতি থেকে পড়ছিলাম না সাম্যাবস্থায়, যে ভাই তাপমাত্রা, ঘনমাত্রা এবং চাপ, যে ভাই এই তিনটা পরিবর্তন সম্পর্কে আমরা পড়ছিলাম। তার মধ্যে যে ঘনমাত্রার চাপ ছিল সেটার সাথে আসলে আমাদের এক্সোথার্মিক এন্ডোথার্মিকে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের এই যে প্রথমটা তাপমাত্রা, এইটার সাথে ছিল আমাদের তাপ উৎপাদী এবং তাপহারীর সম্পর্ক। সো আমরা সবগুলাই একবার একটু দেখে নেই, একবার দেখলেই হবে, জাস্ট একবার একটু দেখবো। সো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেই। সে ভাই দেখো, আমাদের যে পরিবর্তনগুলো সেটা কেমন ছিল, যে তাপমাত্রার পরিবর্তন সর্বপ্রথম আমরা দেখব, যে ভাই তাপমাত্রার পরিবর্তনটা কি রিলেটেড ছিল, যে ভাইয়া আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় খেয়াল করি, দেখো তাপ উৎপাদিতে যা হবে আমাদের তাপ হারিতে তার বিপরীতটা হবে। তাপ উৎপাদিতে আমাদের ছিল তাপমাত্রা বাড়ালে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া হয়। কোন ধরনের বিক্রিয়া? পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়াটা বাড়ে। মানে কি? মানে হলো উৎপাদ কমে বিক্রিয়ক বৃদ্ধি পায়। যদি তাপ উৎপাদিতে তাপমাত্রা বাড়লে পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়ে, তাহলে তাপ হারিতে কি হবে ভাই? সম্মুখমুখী বাড়বে। আর তাপ উৎপাদিতে যদি আমাদের তাপমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী বাড়ে, তাহলে তাপ উৎপাদিতে যদি আমরা তাপমাত্রা কমাই, তাহলে সেটা কি হবে ভাই? আমাদের সম্মুখমুখী বিক্রিয়া বাড়বে, উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে। তো ব্যাপারটা হলো এমন যে তাপ উৎপাদিতে আমরা তাপমাত্রা বাড়াইলাম, তারপরে হলো এরকম, আমি যদি তাপমাত্রা কমাই, ভাই তাপমাত্রা কমাইলে কি হবে? সম্মুখমুখী বিক্রিয়া বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়া বাড়বে, উৎপাদ বাড়বে, আর আমাদের বিক্রিয়ক কমবে। ওকে, এখন আমরা জানি যে ভাই ভাইস ভার্সা সম্পর্ক, তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে যা হচ্ছে, সেম জিনিসটা হবে কখন? তাপ হারিতে যখন আমরা তাপমাত্রা কমাবো। আর এই নিচের জিনিসটা কখন হবে? যখন ভাই তাপ হারিতে আমরা তাপমাত্রা বাড়াবো। যে কোনো একটা মনে রাখবা, বাকি তিনটা তুমি পারবা। ঠিক আছে, তুমি জাস্ট রিলেট করে বাকিগুলা অ্যান্সার করে দিবা। তুমি যখন একটা পারবা তখন তুমি বাকি তিনটাও পারবে। এখানে তো টোটাল 4টা সিনারিও, তুমি একটা মনে রাখবা, বাকিগুলো এমনি পারবা। সো এটা আমাদের গেল। সো এরপরে যেটা থাকে, এরপর হলো আমাদের ঘনমাত্রা বা চাপ। আমরা আগে চাপ পড়ি, চাপটাই পরীক্ষায় বেশি আসে। চাপ নির্ভর করে কার উপর ভাই? আমাদের মোল সংখ্যার পার্থক্যের উপর। মানে কি? যে ভাই মোল সংখ্যা যেটার বেশি, আমাদের ডেল্টা এন এর ক্ষেত্রে, বা আমরা ডেল্টা এন না লিখলেও, যে ভাই আমাদের যদি আমাদের ডান দিকে বা আমাদের ধরো বাম দিকে, বা ধরো যদি আমাদের বিক্রিয়কে মোল সংখ্যা বেশি হয়, তাহলে সম্মুখমুখী বিক্রিয়া হবে। মানে যেই দিকে মোল সংখ্যা বেশি তার বিপরীত দিকে যাবে। যেহেতু বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, তাহলে উৎপাদের দিকে যাবে। আর যদি উৎপাদে মোল সংখ্যা বেশি থাকে, তাহলে পশ্চাৎমুখী হবে। কেমন হবে? পশ্চাৎমুখী।
ওকে। আর ঘনমাত্রার ক্ষেত্রে আমরা কি জানি যে ভাই ঘনমাত্রা আমি যেটাতেই বাড়াবো তার অপর দিকে যাবে। ধরো আমি বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াইলাম তাহলে সম্মুখমুখী হবে, আমি যদি উৎপাদে ঘনমাত্রা বাড়াই তাহলে সেটা আমাদের কি পশ্চাৎমুখী হবে। তো এই জিনিসটা বুঝতে পারছো জিনিসটা? ওকে, সো এইটা আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই মাথায় রাখতে হবে। এটা যদি আমি মাথায় রাখি, এরপরে তুমি একটু দেখো তো যে ভাই আমার এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া। দেখো তো এই জায়গায় ডেল এইচ কি হবে, যেহেতু আমাদের উৎপাদে প্লাস আছে তাহলে ডেল এইচ হবে আমাদের নেগেটিভ। ডেল এইচ কেমন হবে ভাই? নেগেটিভ, মানে এটা হবে এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কেমন বিক্রিয়া? এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া। এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন বলছে তাপমাত্রা বাড়ালে কি রূপ হবে। আমরা কি জানি তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াই তাহলে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া বাড়বে। পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি, যে আমাদের উৎপাদ কমে যাওয়া, মানে সালফার ট্রাই অক্সাইড উৎপাদন হ্রাস পাবে, বাকিগুলো হবে না, কারণ বিক্রিয়া আমাদের পশ্চাৎমুখী হচ্ছে। তরলত্ব হওয়ার কোনো আমাদের এই জায়গায় স্কোপ নাই। আর অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে না, অক্সিজেনের পরিমাণটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে উত্তর কি? উত্তর হলো আমাদের সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন হ্রাস পায়। বুঝতে পারছো এই জিনিসগুলো? লাশ হাতে লিয়ার যে প্রভাবটা ছিল তিনটা আমাদের নিয়ামকের উপর ভিত্তি করে। ওকে ডান, এটা কিন্তু অবশ্যই এবং অবশ্যই মাথায় রাখতে হবে, এটা একটা খাতায় লিখে রাখবা। তারপরে নিচের কোনটি একমুখী বিক্রিয়ার শর্ত? ভাই আমরা যদি কোনো একটা বিক্রিয়াকে একমুখী করতে চাই, আমরা যদি কোনো একটা বিক্রিয়াকে উভমুখী থেকে একমুখী করতে চাই, আমরা যদি কোনো বিক্রিয়াকে উভমুখী থেকে একমুখী করতে চাই তখন আমরা কি করি, যে ভাই খোলা পাত্রে নিয়ে নেই। বদ্ধ পাত্রে যে বিক্রিয়াটা হচ্ছিল সেখানে আমরা খোলা পাত্র নেই। তারপর হলো অধক্ষেপ পাই। তারপরে হলো ধরো আমরা উৎপাদকে আলাদা করে নেই বা উৎপাদকে সরিয়ে নেই। ঠিক আছে, সো এই তিনটা হলো আমাদের ফ্যাক্টর। সো এই জায়গায় দেখো কোনটা মিলে ভাই, এই যে আমাদের অধক্ষেপ সংঘটিত হওয়া, তো এটা হলো আমাদের উভমুখী থেকে একমুখী হওয়ার শর্ত। ডান। এরপরে তাপমাত্রার সাথে বিক্রিয়া হারের সম্পর্ক কিরকম? আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। আমরা জানি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়। বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়। ওকে, সো এটার সম্পর্ক কেমন? সমানুপাতিক। ডান। বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন জিনিসটা সঠিক? ভাই দেখো আমরা বিক্রিয়ার বেগ বা সক্রিয়ণ শক্তি জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ভাই সক্রিয়ণ শক্তি হলো এমন একটা শক্তি যে ভাই ধরো এই জায়গায় এই বিক্রিয়াটা হচ্ছে এরকম, এই যে উপরের যে লেভেলটা এটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। এটাকে আমরা কি বলি? অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি বা সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি জিনিসটা কি? যে ভাই আমার বিক্রিয়াটা সংগঠিত হওয়ার জন্য, আমার এই লেভেল পর্যন্ত উঠতে হবে। যেই লেভেল পর্যন্ত উঠতে হয়, এই যে লেভেল পর্যন্ত আমাদের উঠতে হচ্ছে, এটাকেই বলি আমরা সক্রিয়ণ শক্তি। তাহলে এখন তুমি বলো সক্রিয়ণ শক্তি বাড়া ভালো না কমা ভালো? যদি আমি বিক্রিয়া করতে চাই তাহলে আমাদের সক্রিয়ণ শক্তি কমতে হবে, আর যদি আমি চাই বিক্রিয়া না হোক তখন আমাদের কি সক্রিয়ণ শক্তি বাড়াতে হবে। এবং মনে রাখবা যে আমাদের প্রভাবক যে জিনিসটা আছে, আমাদের যে প্রভাবক ইউজ করি, প্রভাবক তো কোনো বিক্রিয়া শুরুও করে না শেষও করে না, সে কি করে? এই সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে। সে কি করে? সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে, বিক্রিয়ার বেগটা বৃদ্ধি করে। তো আমি যদি বিক্রিয়ার বেগ হ্রাস করতে চাই তাহলে আমি সক্রিয়ণ শক্তি বাড়াবো, যদি বিক্রিয়ার বেগটা আমি বাড়াইতে চাই তখন আমি সক্রিয়ণ শক্তি হ্রাস করব। ওকে, তো বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য আমরা কি করব? সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করব। ডান। এরপরে কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার সাম্য ধ্রুবক এবং বিক্রিয়া হার ধ্রুবক উভয় প্রভাবিত হয়? আমরা জানি সাম্য ধ্রুবক বলি বা হার ধ্রুবক বলি, সেটা তাপমাত্রার সাথে আমাদের কি পরিবর্তন হয়। ডান। এরপরে কি বিক্রিয়ার হারের একক কোনটা? আমরা জানি বিক্রিয়ার হার, সেটা আমরা এই যে এরকম ডিসি বাই ডিটি এরকম ভাবে প্রকাশ করি না, যে বিক্রিয়ার হার ডিসি বাই ডিটি। এটা কি কনসেন্ট্রেশন? কনসেন্ট্রেশন মানে কি? মোল পার লিটার বাই কি? বাই হলো আমাদের টাইম, সেকেন্ড। তো উপরে আসলে কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। সো এটা আমাদের বিক্রিয়ার হারের একক, মোল পার লিটার পার সেকেন্ড। ওকে ডান। এরপর আসে কি? একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি এত হয়, হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা কত? আমরা জানি একটা স্বাভাবিক দ্রবণে বা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাকে গুণ করলে পাবো 1 × 10⁻⁻14। কত পাবো? 1 × 10⁻14। এই জায়গায় আমাদের হাইড্রোজেন আয়নের মান আছে 1 × 10⁻৯। তাহলে হাইড্রোক্সিল আয়নের মান কত হবে?
হাইড্রোক্সিল আয়নের মান কত হবে? আমরা 1 × 10⁻14 থেকে এই 1 × 10⁻9 কে ভাগ করব। কি করব? ভাগ করব। সুতরাং আমাদের হাইড্রোক্সিল আয়নের মান কত হবে? 1 × 10⁻14 ভাগ 1 × 10⁻9 ভাগ করলে আমরা কত পাবো? 10⁻5। 1 × 10⁻5। ওকে, এটাই উত্তর। ডান। এরপর আসে কি রাসায়নিক বিক্রিয়া কখন আমাদের ডেল এইচ ইকুয়াল টু ডেল ই হয়? আমরা জানি এটার ফর্মুলা হলো কি, যে ভাই ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি। এই জায়গায় আমাদের এই দুইটাকে যদি সমান করতে চাই, আমরা যদি ডেল এইচ আর ডেল ই কে যদি সমান করতে চাই, তাহলে আমাদের এই যে পি ডেল ভি এটাকে আমাদের কি করতে হবে? শূন্য করতে হবে। কি করতে হবে? শূন্য করতে হবে। এটা কখন শূন্য হবে? যখন ডেল ভি ইজ ইকুয়াল টু শূন্য হবে। তার মানে আমাদের আয়তনের পরিবর্তন যদি না হয়, মানে আয়তন যদি স্থির হয়, ঠিক তখনই আমাদের এই ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই হবে। ওকে, ডান। তারপরে নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? আমরা জানি এটাকে প্রত্যেকটা বিক্রিয়া হলো দহন। অক্সিজেন যোগ করছি মানে দহন। দহন মানেই সে জায়গায় কি বন্ধন গঠন হচ্ছে। কি হচ্ছে? বন্ধন গঠন হচ্ছে। আমরা জানি বন্ধন গঠন মানে কি? বন্ধন গঠন মানেই হলো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু আমাদের এখানে একটা এক্সেপশন আছে, সেটা হলো নাইট্রোজেনের সাথে যখন আমি যোগ করব। কারণ নাইট্রোজেনের আছে অনেক শক্তিশালী বন্ধন, যেটার আমাদের বন্ড এনার্জি কত? 945 কিলোজুল পার মোল। এখন এইটা ভাঙতে আমাদের কিছু তাপ শোষণ করতে হয়। দ্যাটস ওয়াই এইটা আমাদের একটা তাপহারী বিক্রিয়া। সব দহন তাপ উৎপাদী, বাট একটা এক্সেপশন, সেটা হলো নাইট্রোজেনের। ডান। এরপর আসি কিভাবে আমাদের কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? আমরা জানি বন্ধন গঠন। বন্ধন গঠন মানে কি? বন্ধন গঠন মানে কি? তাপ উৎপাদী। বন্ধন গঠন মানে তাপ উৎপাদী। বন্ধন বিয়োজন মানে তাপহারী। বন্ধন বিয়োজন মানে কি? তাপহারী। তো এই জায়গায় আমাদের কি হচ্ছে, যে আমার তাপ উৎপাদী মানে আমি দেখবো কোনটা বন্ধন গঠন করে, এবং এই জায়গায় কি কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, এগুলো করতেছে না। ভাই দেখো এটা আমরা কিভাবে মনে রাখি, যে ভাই দেখো আমাদের যে ভৌত অবস্থার চেঞ্জ সেটা কেমন? কঠিন, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস বা বায়বীয়। ওকে, আর এটার উল্টাটা হলো কি? এটার উল্টাটা হলো ভাই আমাদের বায়বীয় থেকে তরল, তরল থেকে কঠিন। তুমি বলো কঠিন থেকে যখন আমাদের তরল হচ্ছে, বন্ধন ভাঙতেছে নাকি বন্ধন করতেছে? তরল থেকে যখন বায়বীয় হচ্ছে, বন্ধন ভাঙতেছে না করতেছে? ভাই বন্ধন ভাঙতেছে। তার মানে এই যে আমাদের ফ্লোটা, এই যে হলুদ রং দিয়ে যা লিখছি সেটা হলো আমাদের তাপহারী। সেটা কি? তাপহারী। আর এই যে আমাদের এই রং দিয়ে আমরা যা লিখেছি সেটা হলো তাপ উৎপাদী। কারণ বায়বীয় থেকে তরল হচ্ছে, এরকম ভাস্ট এরিয়া থেকে এটা একটু লোকালাইজ হচ্ছে, মানে বন্ধন গঠন হচ্ছে। তরল থেকে কঠিন হচ্ছে, আরো বন্ধন গঠন হচ্ছে। তার মানে এটা হলো আমাদের কি? বন্ধন গঠন, মানে তাপ উৎপাদী। এখন তুমি বলো নিচের কোনটাতে আমাদের এই বন্ধন গঠন হয়েছে? তরল থেকে গ্যাস না, গ্যাস থেকে তরল। সো উত্তর হবে কি আমাদের খ। তো খেয়াল করবা কোনটায় বন্ধন গঠন হয়েছে, কোনটায় বন্ধন বিয়োজন। ডান। এরপরে তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নের বিক্রিয়ায় অনুসারে উৎপাদের উপর কি প্রভাব পড়বে? হয় দেখো ডেল এইচ মানে কি? নেগেটিভ। ডেল এইচ নেগেটিভ মানে কি? তাপ উৎপাদী বা এক্সোথার্মিক। এক্সোথার্মিকে কি করতে বলছে? তাপমাত্রা বৃদ্ধি করতে বলছে। তাপমাত্রা বৃদ্ধি করলে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, মানে উৎপাদন হ্রাস পাবে। কি পাবে? উৎপাদন হ্রাস পাবে। ডান। এরপরে বিয়োজন বিক্রিয়া কি হয়? তাপ শোষিত হয়, মানে তাপহারী বিক্রিয়া হয়। তাপহারী বিক্রিয়া মানে কি? তাপ শোষণ বিক্রিয়া, তাপ শোষিত হয়। ডান। বিক্রিয়ার হারের একক কোনটা? ভাই বিক্রিয়ার হারের একক আমরা কি পাইছিলাম? মোল পার লিটার পার সেকেন্ড। এখন আমরা তো একটা জিনিস জানি যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। সো ডেসিমিটার কিউবটা এই জায়গায় বসাই, তাহলে কি পাবো? মোল ডেসিমিটারের উপর -3 পার সেকেন্ড, মানে পার ডেসিমিটার কিউব আর কি। সো এটা হবে আমাদের বিক্রিয়ার একক। সো দেখো এটা কোনটায় আছে, সেটা হবে উত্তর। এটা আছে আমাদের খতে, সো এটাই উত্তর। ডান। নিচের কোনটিতে তাপ শোষিত হয়? ভাই আমরা জানি সব দহন বা বন্ধন গঠন হলো তাপ উৎপাদী, কিন্তু শুধুমাত্র নাইট্রোজেনের ক্ষেত্রে এটা বিপরীত। সো এটা এখানে তাপহারী বিক্রিয়া, মানে তাপ শোষিত হয়েছে। ডান। বিভিন্ন বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি দেওয়া হলো কোন বিক্রিয়ার গতির হার সর্বোচ্চ? ভাই দেখো সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি যত কম, বিক্রিয়ার গতি তত বেশি। বিক্রিয়ার
গতি তত বেশি এবং ভাইস ভার্সা। সো এই জায়গায় আমাদের অ্যাক্টিভেশন দেখতে হবে কোনটাই সবচেয়ে কম, এই যে লাস্টেরটা, সো এটার গতির হার হবে সবচেয়ে বেশি। ডান। এরপরে আসে কি ভাই, কোনটায় গতির হার সর্বনিম্ন, মানে কোনটায় আমাদের সক্রিয়ণ শক্তি বেশি। সক্রিয়ণ শক্তি কোনটায় বেশি দেখো তো, দেখো তো, এই যে 1.32, এই যে 2.31। উত্তর কি হবে 2.3, সরি, এই জায়গায় উত্তর হবে আমাদের 2.31। উত্তর হবে কি 2.31, কারণ এটাই আমাদের বেশি। তো যেটাই বেশি সেটাই আমাদের উত্তর হবে। তারপরে সে কি, কোনটি ঋণাত্মক প্রভাবক। আমরা ঋণাত্মক প্রভাবক পড়তে একটা ছন্দ পড়ি, সেই ছন্দটা কি, সেই ছন্দটা হলো এসএফ গ্যাপ বা গ্যাপ এসএফ, গ্যাপ এস এফ। এই গ দিয়েই আমরা যেটা বলি সেটাই উত্তর। গ দিয়ে কি ভাই আমাদের গ্লিসারিন, গ দিয়ে কি গ্লিসারিন। সো আমরা যেহেতু গ্লিসারিনটা পড়ছি আমরা বাকিগুলো পড়ে নিই। বাকিগুলো কি ভাই, অ্যানিসল, অ্যানিসল, তারপরে আমাদের এই আছে হলো সালফিউরিক অ্যাসিড, কি ভাইয়া সালফিউরিক অ্যাসিড। এছাড়াও আছে সোডিয়াম বেনজয়েট, কি আছে সোডিয়াম বেনজয়েট, তারপরে আছে ভাই আমাদের ইতে ইথানল, কি আছে ইথানল। ওকে, এই কয়েকটা মিলে মনে রাখলেই হবে। ওকে, আচ্ছা। তো এটা আমাদের উত্তর কোনটা, উত্তর আমাদের গ্লিসারন। ডান। তারপরে ইস্ট থেকে নিঃসৃত প্রাণহীন অর্ধানাদার যে যুক্ত জৈব পদার্থ, এদেরকে আমরা কি বলি, জামাই বলি। আমরা জানি যে ইস্ট থেকে আমরা 3 ধরনের এনজাইম পাই। কি পাই, 3 ধরনের এনজাইম জামাই। কি কি, জাইমেস, মল্টেজ, ইনভার্টেজ। ওকে, জাইমেস, মল্টেজ, ইনভার্টেজ। ডান। মল্টেজ বা ম্যালটেজ, যেটা তুমি লেখো। ডান। তারপরে কি ভাই, আমাদের প্রশ্ন আছে হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোন প্রভাবকটি ব্যবহৃত হয়। আমরা জানি হ্যাবার পদ্ধতিতে যখন আমরা অ্যামোনিয়া উৎপাদন করি তখন আমরা Fe ইউজ করি বা আয়রন ইউজ করি। কি ইউজ করি, আয়রন। ডান। কোনটি প্রভাবক বিষ, কোনটি প্রভাবক বিষ ভাই, প্রভাবক বিষ পড়ার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করি, সেই ছন্দটা কি, অসাধু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী। অসাধু ব্যবসায়ীতে কি বোঝায়, অতে বোঝায় আমাদের আর্সেনিক অক্সাইড, অতে কি বোঝায় আর্সেনিক অক্সাইড, সাথে বোঝায় সালফার গুঁড়া, সাথে কি বোঝায় সালফার গুঁড়া, ধুতে বোঝায় ধুলাবাড়ি, ধুলাবালি, আর ব্যবসায়ীতে বোঝায় হলো ব্যারিয়াম সালফেট। কি বোঝায়, ব্যারিয়াম সালফেট। আমরা ওই যে পড়ছিলাম না PDBA-SO4, আমরা অর্গানিক অ্যাসিডে পড়ছি, সেইটাই এই জায়গায়। ওকে, বুঝতে পেরেছো। ডান। এরপর আমার কি প্রশ্ন, যে আচ্ছা এই জায়গায় দেখো আমাদের কি, তাহলে উত্তর কি হবে, আর্সেনিক অক্সাইড। উত্তর কি হবে, আর্সেনিক অক্সাইড। ডান। এরপরে আসে স্পর্শ পদ্ধতিতে আমরা যদি H2SO4 উৎপাদন করতে চাই কোন প্রভাবক ব্যবহৃত হয়। আমরা জানি স্পর্শ পদ্ধতিতে আমরা যখন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে যাই তখন আমরা প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আমরা ইউজ করি প্রভাবক হিসেবে। ডান। এরপর আসে আমাদের অম্লীয় KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিড দ্রবণে রিডক্স বিক্রিয়া অটো প্রভাবক হিসেবে কোনটা ইউজ হয়। আমরা জানি অটো প্রভাবক হিসেবে ইউজ হয়েছিল ম্যাঙ্গানিজের আমাদের 2+ আয়ন। ওকে, ডান। এরপরে প্রভাবক রাসায়নিক বিক্রিয়া কোন বিষয়টি পরিবর্তন করে। আমি আগেই বলছি যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়া না শুরু করে, না শেষ করে, না কোনো জায়গায় কিছু করে, সে করে এটাই কি, সে হলো সক্রিয়ণ শক্তিটা হ্রাস করে। তো কোথায় পরিবর্তন করে, সক্রিয়ণ শক্তিতে পরিবর্তন করে। ডান। এরপরে সাম্যাঙ্কের উপর কোন নিয়ামকের প্রভাব রয়েছে ভাই। সাম্যাঙ্ক বা আমরা যে সাম্যাঙ্ক পড়লাম আমরা কি বলছিলাম, কোনটার উপর প্রভাব পড়ছিল বা কোন জিনিসটার প্রভাব পড়ছিল ভাই, তাপমাত্রা। কোনটা, তাপমাত্রা, শুধু এবং শুধু তাপমাত্রা। এরপরে আমাদের এইটাতে কিসে বিক্রিয়াটির সাম্যাঙ্ক পরিবর্তিত হয় ভাই, আমি যে বিক্রিয়াই করি সাম্যাঙ্ক শুধু এবং শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হবে। তো আমাদেরকে তাপমাত্রা বৃদ্ধিতে। ডান। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা এবং ঘনমাত্রা সম্পর্কে কি আমরা পড়ছিলাম অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে।
যে ভাই আলফা কি ছিল ভাই প্রপোর্শনাল টু 1/c। ওকে, সো আমাদের এটা কি 1/c, মানে আমাদের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, উত্তর হলো কি খ, ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ডান। এরপরে আসি কি ভাই আমাদের রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি কি। ভাই আমরা জানি যে রাসায়নিক সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য আছে, কি বিক্রিয়ার অসম্পূর্ণতা, মানে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না, উভয় দিকে সুগম্যতা, উভয় দিকে সুগম্যতা, এরপরে আসে সাম্যের স্থায়িত্ব, এভাবে সাম্যের স্থায়িত্ব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এবং ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো প্রভাবকের ভূমিকাহীনতা। প্রভাবকের ভূমিকাহীনতা। এখন বলো ভাই আমার কোনটার সাথে মিলতেছে, মিলতেছে এবং এবং একমাত্র কোনটার সাথে ভাই সাম্যের স্থিতিশীলতা। সো উত্তর কি হবে সাম্যের স্থিতিশীলতা। ডান। এরপর আসে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে আমাদের সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হয়। আমরা জানি যে ভাই ধরো এটা হলো বিক্রিয়ক, এটা হলো আমাদের উৎপাদ। আমি বলছি যে ভাই ঘনমাত্রা তুমি যেটার বৃদ্ধি করবা, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে এটা আমাদের সামনের দিকে যাবে, তুমি যদি উৎপাদের বৃদ্ধি করতা তাহলে সেটা আসতো পেছনের দিকে। তো যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতেছি তার মানে এটা সামনের দিকে যাবে, মানে ডান দিকে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ডান। এরপর আসে কি ভাই নিম্নের বিক্রিয়ায় অ্যামোনিয়াকে উচ্চ চাপ প্রয়োগে তরল করা হলে সাম্যাবস্থার পরিবর্তনটা কি হবে। ভাই দেখো চাপের অবস্থাটা কি ছিল, আমরা মোল সংখ্যা দেখতাম, কি দেখতাম? মোল সংখ্যা। তো দেখো বিক্রিয়কে মোল সংখ্যা কত? 4, আর এই জায়গায় আমাদের মোল সংখ্যা কত? 2। তো তুমি যখন চাপ দিবা 4 থেকে যাবে 2 এ, তার মানে কি হবে আমাদের এটা ডান দিকে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ডান। এরপর আসে কি ভাই আমাদের নিম্নের বিক্রিয়ার উপাদান ডি এর ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডি এর ঘনমাত্রা বৃদ্ধি করা মানে কি ভাই? উৎপাদের বৃদ্ধি করা, তার মানে এটা বিক্রিয়কের দিকে আসবে, মানে বামে আসবে। কোন দিকে আসবে? বামে আসবে। ডান। এরপর আসে কি নিম্নের কোন বিক্রিয়া সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নাই। চাপের প্রভাব কখন থাকবে না? যখন ডেল্টা এন ইজ ইকুয়াল টু 0 হবে, মানে উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা যখন সমান হবে তখন ভাই কোনো চাপের আমাদের প্রভাব থাকবে না। কোনটার ক্ষেত্রে ভাই? আমাদের উৎপাদ আর বিক্রিয়র সমান। ভাই দেখো যে গ নাম্বারে উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান, তো উত্তর হবে আমাদের গ। ওকে, ডান। এরপরে কি আসে ভাই আমাদের ভরক্রিয়া সূত্রের উদ্ভাবক কে। ভাই আমরা জানি ভরক্রিয়ার সূত্রের উদ্ভাবক হলো গুলবার্গ এবং পি ভাগে, এবং পি ভাগে বা ওয়াগে, ইংরেজিতে হলো ওয়াগে লেখা। সো পি ভাগে এবং গুলবার্গ, এবং গুলবার্গ। সো আমাদের উদ্ভাবক কে ভাই? গুলবার্গ। ডান। এরপর আসে কোন বিক্রিয়াটির কেসি এর মান মোল ইনভার্স 1 লিটার। আমরা জানি কেপি কেসির কোনো একক নাই, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা যখন আমাদের কবির স্যারের বই ফলো করি সেই জায়গায় কিন্তু একক আছে। সো আমরা জানি আমাদের ঘনমাত্রার একক হলো মোল পার লিটার, সো কেসি এর একক হবে মোল পার লিটার। ওকে, এখন ভাই আমরা যখন কেপি কেসি করব এবং এই ক্ষেত্রে যখন আমি দুই পাশে বিক্রিয়ক উৎপাদ পাচ্ছি তখন এইটার একক কেমন হবে? যে ভাই আমার নর্মাল যে একক সেইটার উপর ডেল এন, সেটার উপর কি ডেল এন, মানে উৎপাদের যে ভাই মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ডেল এন মানে কিন্তু উৎপাদ থেকে আমি বিয়োগ করব উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখন বলছে মোল ইনভার্স 1L1, মানে L1 তার মানে কি যে ভাই এই ডেল এন এর মান হলো -1। ডেল এন এর মান কত ভাই? আমাদের ডেল এন এর মান কত ভাই? -1। ডেল এন এর মান কত? -1। ডেল এন এর মান যদি -1 হয় তখনই হবে মোল ইনভার্স 1 আর এল। তো কোনটার ক্ষেত্রে ডেল এন এর মান হলো -1, তার মানে ওই পাশে আসলে উৎপাদে আছে কত? একটা, আর এই পাশে আছে দুইটা, মানে এক ডিফারেন্স বা 2 3। এটা আছে একমাত্র গ নাম্বারে, কারণ এই জায়গায় ডেল এন এর মান হলো আমাদের কত? 1। এখানে ডেল এন এর মান কত ভাই? 2। এইখানে ডেল এন এর মান হলো -1। এখানে ডেল এন এর মান কত ভাই? 2। সো তুমি দেখো, সরি -2, ডেল এন এর মান কত? -2। তো যে জায়গায় আমাদের ডেল এন এর মান হবে -1 সেটা হবে উত্তর। আমি আবারও বোঝাচ্ছি যে ভাই কেপিকেসির একক নরমালি নাই, কিন্তু যখন তোমার একক বের করতে বলবে এবং একটা একক দিয়ে দিবে, তো সেই ক্ষেত্রে আমরা জানি ঘনমাত্রার একক মোল পার লিটার, তার মানে কেসি এর একক কি হবে? মোল পার লিটার হবে। তো কেসি এর একক মোল পার লিটার মানে আমার এখন যখন একটা বিক্রিয়া দেওয়া থাকবে তখন আমি এই মোল পার লিটারের উপর ডেল এন বসাবো।
ডেল এন এর মান যত হবে ওটার সাপেক্ষে একক। এখন আমার একক দিয়ে দিয়েছে মোল ইনভার্স 1L। কত ডেল এন এর মান কত বসাইলাম ওইটা পাবো ভাই -1 বসাইলে। কত বসাইলে -1। সো আমাকে দেখতে হবে কোন বিক্রিয়ায় ডেল এন এর মান -1, আমি পাইছি গতে, সো এটা হবে উত্তর। ডান। তারপর এবি 3D, এখানে কেপি কেসির সম্পর্ক বা সমীকরণ কেমন হবে? আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এইটার ক্ষেত্রে আমাদের ডেল এন এর মান কত? ডেল এন এর মান হলো 1, 3 - 2 1। সো এটা কি হবে? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি। উত্তর কি? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি। ডান। এরপরে এই বিক্রিয়ায় কেপি কেসির সম্পর্ক কি? এই জায়গায় ডেল এন এর মান কত? ডেল এন এর মান হলো -2। ডেল এন এর মান কত? -2। তো এই ক্ষেত্রে আমাদের কি? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি -2। এটা হবে উত্তর। কেপি কেসি আর টি -2। ডান। এরপর আসি কি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত ভাই? 10 টু দি পাওয়ার -14। 10 টু দি পাওয়ার -14 এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায়। ডান। ঘনমাত্রা একক এত হলে নিম্নের উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর একক কত? ভাই কেসি এর একক বের করতে হলে আমার ডেল এন, এই জায়গায় ডেল এন এর মান কত? 2 4 মানে -2। সো এই জায়গায় কেসি এর একক কত হবে? মোল পার লিটার -2। মানে কি? মোল -2 আর L2, এটা হবে একক। ওকে, তাহলে মোল -2 L2। এটা কই আছে ভাই? এটা আছে এই যে আমাদের গতে। সো এটা হবে আমাদের উত্তর। ডান। এরপরে কি আসে? এই বিক্রিয়ায় কেপি এর একক কত? ভাই কেপি এর একক বের করতে হইলো সেম ডেল এন। ডেল এন কত? এই জায়গায় -2। আমরা কি জানি চাপের একক কি? অ্যাটমসফেরিক ইউনিট। সো এটার উপর ডেল এন, এটার উপর কি? ডেল এন। এখানে ডেল এন এর মান -2 পাইছি, তার মানে এটার একক হবে অ্যাটমসফিয়ার -2। ওকে, ডান। এরপরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির কে ডাব্লিউ এর মান কত? ভাই যদি আমাদের কে ডাব্লিউ বা পানির আয়নিক গুণফল যদি এমন হয় 1 × 10 টু দি পাওয়ার -14, এটার পি কে ডাব্লিউ কত হবে? কত হবে ভাই? 14। কত হবে? 14। কারণ আমরা জানি লগ কে ডাব্লিউ ম্যাথ করলে আমরা পাই 14। সো উত্তর হবে 14। ডান। নিচের কোনটি অধিক তীব্র বা শক্তিশালী অ্যাসিড? ভাই এইসব ক্ষেত্রে আমরা কি দেখি? এইসব ক্ষেত্রে দেখি জারণ সংখ্যার মান। এটা ক্ষেত্রে জারণ সংখ্যার মান কত? +5। এটা ক্ষেত্রে কত? +5। এটা ক্ষেত্রে হলো +7। এটা ক্ষেত্রে +6। সো জারণ সংখ্যার মান যেটার বেশি সেটা হবে উত্তর। ডান। এগুলা ভাই একদম কুইকলি শেষ করবা। আমি কিন্তু দেখবা শুরুর দিকে একটু সময় বেশি নিয়েছি, এখন দেখবা যে দ্রুত যাচ্ছি। আমি আসলে তোমার এক্সাম হলে কোন প্রশ্নে কেমন ভাবে অ্যান্সার করা উচিত সেটা আমি পড়াচ্ছি। দেখবা মৌলের পর্যায়ের ভিতর দেখবা যে আরো টানছি। তো কোন চ্যাপ্টারে কোন প্রশ্নে কেমন টাইম দিবা এইটাই তুমি এই ক্লাস থেকে বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা। নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? ভাই যেটার জারণ সংখ্যার মান কম থাকবে সেইটা। তো এই ক্ষেত্রে দেখি এটা হলো +7, এটা হলো +6, এটাও +7, এটা হলো +5। সো যেটা হলো জারণ সংখ্যার মান কম, যেটা হলো জারণ সংখ্যার মান কম সেটা হবে উত্তর। সো +5 যেটা সেইটার। ডান। এরপর আসে কোনটি অনুবন্ধী অম্ল ক্ষারক জোগাড়? মানে একই বিক্রিয়ায় সেটা অনুবন্ধী অম্ল এবং ক্ষার হিসেবে বিক্রিয়া করবে। ভাই তুমি দেখো অনুবন্ধী অম্ল মানে কি? সে পরবর্তীতে H+ ত্যাগ করবে। সে পরবর্তীতে কি? H+ ত্যাগ করবে। H+ ত্যাগ করে সে যে অবস্থা হবে, ভাই এটা কি একই বিক্রিয়ায় ওই হিসেবে কাজ করতে পারবে? না, এইটা পারবে। কারণ H3O+ অম্ল হিসেবে কাজ করে H+ ত্যাগ করে কি গঠন করতে পারবে ভাই? আমাদের H2O। সো উত্তর হবে কি আমাদের খ। ওকে, ডান। এরপর আসে কি ভাই আমাদের H3PO2 এর ক্ষারকত্ব কত? এটা তোমাকে আগের দিনও দেখাইছি, আবার দেখাবো। H3PO4, H3PO3 এবং H3PO2 কোনটার ক্ষেত্রে ক্ষারকত্ব কেমন? আমরা স্ট্রাকচারটা আঁকি। স্ট্রাকচারটা আঁকলে আমরা পাই এরকম অবস্থা। ওকে, সেম। আমরা যদি স্ট্রাকচারটা আঁকি, স্ট্রাকচারটা আঁকলে আমরা কি পাই? যেহেতু দুইটা ও, এটার সাথে এইচ, তারপরে কি ফসফরাস, দুইটা ও। আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলেই আমাদের এই একটা মৌল মানে একটা যৌগ থেকে আমার হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে। তুমি ফসফরাসের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। হাইড্রোজেনের ক্ষেত্রে 2.1, অক্সিজেনের ক্ষেত্রে কত? 3.5। সো হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকায় হাইড্রোজেনের ইলেকট্রনটা টেনে নিতে পারে কে? অক্সিজেন। সো যতগুলোর সাথে
যতগুলা হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত থাকবে আমাদের এই যৌগটা ততগুলো হাইড্রোজেন ত্যাগ করতে পারবে। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। সো এটা ত্যাগ করবে তিনটা। আমাদের এটার ক্ষারকত্ব কত? 3। একটা অম্লের ক্ষারকত্ব নির্ভর করে কয় মোল হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারতেছে। যদি 1 মোল পারে তাহলে সেটা হলো আমাদের 1, যদি 2 মোল পারে তাহলে 2 ক্ষারকত্ব, আর যদি 3 মোল পারে সেটা হলো 3। সো এটা ক্ষেত্রে 3টা, এটা ক্ষেত্রে কয়টা? 1 2। সো এটা ক্ষারকত্ব কত? 2। এটা ক্ষেত্রে কয়টা? একটা। তো এটা ক্ষারকত্ব কত? 1। বুঝতে পেরেছো? যা। এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব। ভাই আমরা কোন একটা ক্ষারের অম্লত্ব কেমনে মাপি? যে ভাই সেই আমাদের মানে ক্ষারের যে ধাতু, সেই ক্ষারের যে ধাতু, এই ধাতুর মোল সংখ্যা ইন্টু ধাতুর জারণ সংখ্যা। ভাই তুমি মোল সংখ্যা না বললে তুমি পরমাণু সংখ্যাও বলতে পারো, মোল সংখ্যা না বলে তুমি পরমাণু সংখ্যাও বলতে পারো, নো প্রবলেম। সেটার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হলো ধাতু, সো কয়টা আছে? 2টা। জারণ সংখ্যা কত? +3। সো এটার ক্ষারকত্ব কত? অম্লত্ব কত হবে? অম্লত্ব হবে 6। ডান। এরপরে আসে এই যৌগের অনুবন্ধী অম্ল কোনটা? এই যৌগের অনুবন্ধী অম্ল মানে এইটা কাজ করবে ক্ষার হিসেবে। এইটা ক্ষার হিসেবে কাজ করলেই তো আমাদের অনুবন্ধী অম্ল হইতে পারবে। সো ক্ষার হিসেবে কাজ করা মানে কি? আমাদের H+ গ্রহণ করা। H+ গ্রহণ করলে আমাদের NH3 এর সাথে যদি আমি H+ যোগ করি আমি কি পাবো? অ্যামোনিয়াম আয়ন পাবো। কি পাবো? অ্যামোনিয়াম আয়ন পাবো। এবং এইটাই পরবর্তীতে অনুবন্ধী অম্ল হিসেবে কাজ করবে। ডান। এরপর আসে কি ভাই? আমাদের H2O এর অনুবন্ধী ক্ষারক। ভাই এইটার অনুবন্ধী ক্ষারক মানে এটা কাজ করছে অম্ল হিসেবে। কি হিসাবে? অম্ল হিসেবে। অম্ল হিসেবে কাজ করা মানে কি? H2O আমাদের কি ত্যাগ করা? হাইড্রোজেন আয়ন ত্যাগ করা। সো এটা থেকে হাইড্রোজেন আয়ন বাদ দিলে আমরা কি পাবো? OH-। সো এইটা আমাদের অনুবন্ধী ক্ষারক যা পরবর্তীতে হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। ডান। এরপরে এইটার অম্লত্ব কত? আমি কি বলছি? একটা ক্ষারের অম্লত্ব আমরা কিভাবে বের করব? ওই ক্ষারের যে ধাতু, ওই ধাতুর আমাদের পরমাণু বা মোল সংখ্যা, ধরো পরমাণু সংখ্যায় লিখলাম, এই পরমাণু সংখ্যার সাথে আমি এটা জারণ সংখ্যা গুণ করে দেব। জারণ সংখ্যাকে গুণ করলে কি হবে? পরমাণু সংখ্যা আছে 1, জারণ সংখ্যা আছে 2, উত্তর হবে 2। উত্তর কি হবে? 2। ডান। এরপরে কি আসে? তবে হাইড্রাসিড সমূহের তীব্রতা কিসের উপর নির্ভর করে? ভাই হাইড্রাসিড এর তীব্রতা নির্ভর করে এটার অ্যানায়নের আকারের উপর। কিসের উপর ভাই? অ্যানায়নের আকার। আমি বুঝাইছিলাম যে ভাই অ্যানায়নের আকার যত বাড়বে আমাদের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কমবে। দ্যাটস ওয়াই সহজে আমাদের হাইড্রোজেন আয়নটা রিলিজ করে দিতে পারবে, যার ফলে তীব্রতাটা বাড়ে। ওকে, অ্যানায়নের আকার যত বাড়বে তীব্রতা তত বাড়বে। নিচের গুণে সর্বাধিক তীব্র অ্যাসিড সেই হাইড্রাসিডেরই। সো এখানে দেখো যেটার আকার সবচেয়ে বেশি, এটার তীব্রতা সবচেয়ে বেশি হবে। যেটার আকার সবচেয়ে কম সেটার তীব্রতা সবচেয়ে কম। সো সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটা? হাইড্রোজেন আয়োডাইড। এরপরে বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক মানে এটা কাজ করছে অম্ল হিসেবে। এটা কি হিসেবে কাজ করছে? অম্ল হিসেবে কাজ করা মানে সেটা আমাদের একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে। হাইড্রোজেন আয়ন ত্যাগ করলে সে কি হবে? আমাদের হাইড্রোজেন আয়ন ত্যাগ করলে হবে কার্বনেট আয়ন। কি আয়ন? কার্বনেট আয়ন। বাইকার্বনেট থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কার্বনেট আয়ন হয়। ডান। এরপর আসে কি? একটি বাফার দ্রবণে 0.2 মোল মোনোবেসিক অ্যাসিড। ওকে, মোনোবেসিক অ্যাসিড পিকে হলো এত, 0.02 মোল উক্ত অ্যাসিডে পটাশিয়াম লবণ আছে, পিএইচ কত? আমরা পিএইচ এর হ্যান্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশনে কি পাইছিলাম? পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ, উপরে হলো লবণ, উপরে কি ছিল? লবণ, নিচে ছিল আমাদের অম্ল। সো আমি এখন মানগুলো বসাই। ভাই পিএইচ বের করতে বলছে, সো পিকে এর মান কত? 4.8 প্লাস লগ। লগের তুমি এই জায়গায় ঘনমাত্রাও বসাইতে পারো অথবা তুমি এনও বসাইতে পারো, মানে মোল সংখ্যা বসাইতে পারো, তোমার ইচ্ছা। আমি মোল সংখ্যা বসাই এই জায়গায়, যেহেতু মোল সংখ্যা আছে। লবণ কত? লবণ হলো 0.02, আর আমাদের অ্যাসিড কত? 0.2। তো 0.02 থেকে তুমি যদি 2 রে ভাগ করো তাহলে তুমি কি পাবা? 10⁻⁻1 পাবা। কি পাবা? 10⁻⁻1 পাবা। সো 4 × 8 প্লাস লগ 10⁻⁻1। 10⁻⁻1 কে তুমি যদি লগ করো তাহলে তুমি কি পাবা? তুমি পাবা -1। সো 4.8 -1, উত্তর হবে কি? 3.8। বুঝতে পারছো কি পারো নাই? আমি যে 0.02 কে 0.2 দ্বারা ভাগ করছি, কি পাইছি? 0.1 পাইছি, মানে 10⁻⁻1।
সোজা কথা 0.1 পাইছি, যেটা মানে কি 10⁻⁻1, ওইটাকে লক করলে কি পাই, -1 পাই। সো -1 যে পাইছি সেটা কি 4.8 থেকে বাদ দেবো বা যোগ করবো 4.8 এর সাথে, সো উত্তর কি হবে 3.8। ওকে, ডান। এখন বলছে 0.005 মোলার H2SO4 এর দ্রবণের পিএইচ কত, এটা 1000 বার করে ফেলছি। এটা যেহেতু আমাদের কি ডাইপ্রোটিক, ডাই, তার মানে 0.005 এটাকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, কত হয় 0.01, মানে কি 10⁻²। এটার পিএইচ কত হবে, পিএইচ হবে আমাদের 2, পিএইচ কত 2। ওকে, ডান। এরপরে নিচের কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক? ভাই পিএইচ এর মান কার ক্ষেত্রে সর্বাধিক হয়? যে আমাদের কম তীব্র অ্যাসিড বা দুর্বল অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে, এখানে সবই অ্যাসিড, তো আমাদের দেখতে হবে কি কোনটা আমাদের সবচেয়ে দুর্বল অ্যাসিড, কোনটা আমাদের সবচেয়ে দুর্বল অ্যাসিড। তো এদিকে সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা ভাই, কার্বনিক অ্যাসিড, কোনটা কার্বনিক অ্যাসিড, তো উত্তর হবে এইটা। তো উত্তর হবে এইটা, ডান। এরপর আসে নিচের কোন, নিচের কোন পিএইচ মানে দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি? আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি পিএইচ তত কম। সো যেটার পিএইচ সবচেয়ে কম সেটার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি, সো 2.3, ডান। তারপরে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত? না আমরা জানি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ হলো 7, ডান। এরপরে 0.1 মোলার HCl এর পিওএইচ কত? তাই 0.1 মোলার মানে কি 10⁻⁻1, সো এটার পিএইচ হবে 1, পিএইচ কত হবে 1, সো পিওএইচ মানে কি 14-1 মানে 13, মানে কত 13, উত্তর কত 13, ডান। একটি দ্রবণের পিএইচ হলো 6, ওই দ্রবণে আরো HCl দ্রবণ যোগ করে শেষ দ্রবণে হাইড্রোজেন আয়নের মানে মোলার দ্রবণের পিএইচ 3 করা হলো, ঘনমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? আমরা জানি যে ভাই পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। সো এটা থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত পাই, 10⁻⁻ পিএইচ, 10⁻⁻ পিএইচ। প্রথমটার ক্ষেত্রে তাহলে আমাদের হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা সেটা কত? প্রথমটার ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? প্রথমটার ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো 10⁻⁻6, পরে সেটা কত হয়েছে 10⁻⁻3, তাহলে কত গুণ বৃদ্ধি পাইছে? আমাদের কি 6 থেকে 3 হয়েছে, তার মানে আমাদের 10⁻3 ইমপ্রুভ করছে, মানে আমাদের 10⁻3 টাইমস এটা বাড়ছে ঘনমাত্রা, মানে 1000 গুণ বাড়ছে। সেটা কত হয়েছে 10⁻3 টাইমস, উত্তর হলো 10⁻3। প্রসেসটা বুঝতে পারছো? আমি ফার্স্টে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করছি দুইটারই, পর আমি একটা থেকে একটা ভাগ দিছি, তারপরে 10⁻⁻9 মোলার NaOH দ্রবণের পিএইচ এর মান কোনটির নিকটতম? ভাই দেখো 10⁻⁹ মোলার NaOH মানে হাইড্রোজেন আয়নের মানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এইটা, তো পিওএইচ এর মান কত হবে 9, পিওএইচ এর মান কত 9, একদম সোজা হিসাব। সো পিএইচ এর মান কত হবে 14-9, মানে কি ভাই 5, মানে কি 5, উত্তর হলো 5, ডান। তারপরে কোন দ্রবণে সমঘনমাত্রার হ্যালাইড এবং হাইড্রোজেন হ্যালাইড আছে, হাইড্রোজেন হ্যালাইডের কে এর মান হলো এত, বাফার দ্রবণটির পিএইচ কত হবে? অ্যান্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। সেক্ষেত্রে আমরা কি জানি পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ, উপরে কি ভাই ছিল লবণ, নিচে ছিল অম্ল। লবণ মানে ওইটাকে আমরা কি বলতে পারি, অনুবন্ধী ক্ষারও বলতে পারি, ইচ্ছা তোমার যা ইচ্ছা। সো এই জায়গায় আমাদের পিকে এর কে এর মান দেওয়া আছে, সো কি পিকে মানে কি মাইনাস লগ কে এর মান কত 10⁻⁸, ওকে, প্লাস লগ। ভাই আমাকে বলছে সমঘনমাত্রার লবণ আর আমাদের অম্ল আছে, যদি ঘনমাত্রা সমান হয় তাহলে আমি কি কাটাকাটি করতে পারি না? যদি ঘনমাত্রা সমান হয় আমি কাটাকাটি করতে পারি না? তো ঘনমাত্রা সমান হলে আমি যদি কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে এটার মান কত আসে? মান আসে আমাদের লগ 1। আমরা লগ 1 এর ভ্যালু কত জানি 0। লগ 1 এর ভ্যালু কেন 0 হয়? আমরা তো বেস ধরি 10, তো 10 বেস, আর লগ যেহেতু 1 বলছে 1 কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি 10⁻0, যে কোনো কিছুর উপর 0 আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো 0টা চলে আসবে সামনে, 0-র সাথে তুমি পৃথিবীর যারাই গুণ দাও উত্তর হবে 0, উত্তর হবে কি 0। সো এই জায়গায় আমাদের log 1 মানে প্লাস হলো 0। সো এইটার যে ভ্যালু সেটাই হলো পিএইচ, এটার ভ্যালু কত 8। সো পিএইচ কত, পিএইচ হলো আমাদের 8। বুঝতে পারছো কি পারো নাই? আমার বলছে সমঘনমাত্রা, তার মানে আমি এই যে এখানে যা ছিল সেটা কাটাকাটি হয়ে যাবে, তারপরে ম্যাথ সহজ, জীবন সুন্দর। এরপরে একটি জলীয় দ্রবণে পিওএইচ মানে তো হলো দ্রবণটির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ভাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হলে আমাদের পিএইচ লাগবে। পিওএইচ যদি আমাদের 8 হয় তাহলে পিএইচ কত 6,
পিএইচ কত 6, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা একটু আগে দেখে আসলাম 10⁻⁻⁻ পিএইচ। তো কি 10⁻⁻6, 10⁻⁻6 এটাই মান। দেখে মনে হয় ভাই এগুলা কঠিন, বাট একদম সোজা, একদম সোজা, একদম সোজা। ডান। তারপরে কি m/100 ঘনমাত্রা NaOH এর পিএইচ কত? ভাই দেখো আমাদের NaOH পিএইচ এগুলা খেয়াল করলে এগুলো আমরা জীবনে ভুলে না। এটা মানে কি 0.01 মোলার, 0.01 মোলার মানে কি 10⁻⁻2 মোলার। এটা কার ঘনমাত্রা? হাইড্রোক্সিল আয়নের। সো পিওএইচ এর মান কত? 2। পিওএইচ এর মান কত? 2। আমার চাইছে পিএইচ। পিএইচ তাহলে কি 14 - 2 কত? 12। পিএইচ কত? 14 - 2 12। ওকে ডান। ম্যাথ এইভাবেই করবা, দ্রুত করবা। তোমাকে এগুলা কি রিটেন না তো, এগুলা তো এমসিকিউ। রিটেন হইলে না তুমি একদম আচ্ছা দেওয়া আছে অমুক অমুক, তুমি জাস্ট যত সহজে যত দ্রুত করতে পারো হ্যান্ড ক্যালকুলেশন তত ভালো। ডান। বিশুদ্ধ পানিতে 1 ফোঁটা HCl যোগ করলে ওই যৌবনের ক্ষেত্রে আমাদের কোনটি ঘটবে? ভাই বিশুদ্ধ পানি মানে পিএইচ কত? 7। HCl এর পিএইচ কত? ভাই <7। কত? <7 মানে যেহেতু অ্যাসিড। এখন এইটা যদি আমি এটার মধ্যে অ্যাড করি তাহলে পিএইচটা কেমন হবে? পিএইচটা কেমন হবে? <7। পিএইচটা কেমন হবে? <7। পিএইচটা কেমন হবে? 7। ডান। তারপরে কোন লবণটির জলীয় দ্রবণের পিএইচ আমাদের 7-এর চেয়ে বেশি? আমরা লবণের আদ্র বিশ্লেষণ টপিকটা পড়ছি না? সেক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে পিএইচ 7-এর চেয়ে বেশি মানে পিএইচ হলো আমাদের ক্ষারীয়। ক্ষারীয়। পিএইচটা কেমন? ক্ষারীয়। তার মানে সেই লবণটা তৈরি হইছে, সেই লবণটা তৈরি হইছে সবল ক্ষার প্লাস দুর্বল অ্যাসিড দ্বারা, প্লাস দুর্বল অ্যাসিড দ্বারা, প্লাস দুর্বল অ্যাসিড দ্বারা। আমি যে সবগুলা ক্ষেত্রে খেয়াল করি, আমি যে সবগুলা ক্ষেত্রে দেখি এটা কি দ্বারা হইছে ভাই? এই NaCl হইছে কার কার দ্বারা? NaCl হইছে ভাই আমাদের NOH আর HCl, ভাই দুইটাই সবল, দুইটাই সবল। এটা বাদ। কপার সালফেট কি দ্বারা হইছে? কপার সালফেট হইছে হলো কপার হাইড্রোক্সাইড আর হলো আমাদের H2SO4। আমাদের এখানে অ্যাসিডটা সবল, ক্ষারটা দুর্বল, তাহলে এটাও মিলতেছে না। তারপরে কি আছে? Na2CO3। Na2CO3 থেকে আমরা কি জানি? এটা আসছে হলো NaOH আর H2CO3 দ্বারা। এই যে মিলে গেছে। এটাতে হলো কি ক্ষারটা সবল আর অ্যাসিডটা হলো দুর্বল। লাস্টেরটার ক্ষেত্রে কি? যে ভাই অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে দুর্বল ক্ষার আর HCl মানে সবল অ্যাসিড। এটাও মিলে না। মিলে শুধু কোনটা? মিলে শুধু আমাদের এই Na2CO3। তার মানে উত্তর হবে এইটা। তো আমাদের বের করতে হবে কোনটা সবল ক্ষার কোনটা দুর্বল অ্যাসিড, ওইটা বের করে আমরা উত্তর পেয়ে যাব। ডান। এরপরে কি আসে ভাই? কোন দ্বি অম্লীয় ক্ষারের মোলার ঘনমাত্রা, মানে কোন দ্বি অম্লীয় ক্ষারের মোলার ঘনমাত্রা এত হইলে পিএইচ কত? দ্বি অম্লীয় ক্ষারের মোলার ঘনমাত্রা, দ্বি অম্লীয় ক্ষারের মানে এই জায়গায় হলো আমাদের হাইড্রোক্সিল আয়নের কথা বলছে। কত? 0.05। মানে সেটা কত? মানে আমার যেহেতু দ্বি অম্লীয় বলছে, দ্বি অম্লীয় মানে 2 দ্বারা গুণ করতে হবে, মানে কি 0.1। কত? 0.1। সো পিওএইচ কত হবে? পিওএইচ কত হবে? 10⁻⁻1 মানে 1। আর তাহলে পিএইচ কত হবে? 14 - 1 13। পিএইচ কত হবে? 14 - 1 13। একদম হাতে হাতে খেলা। জাস্ট তোমাকে খেয়াল করতে হবে এই যে দ্বি অম্লীয় বলছে, ক্ষার বলছে। শেষ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। ডান। ওকে, এরপরে কি আসে? এরপরে আসে আমাদের মানব রক্তের পিএইচ কত? আমরা একদম ছোট্টবেলা থেকে জানি মানব রক্তের পিএইচ হলো 7.4, রেঞ্জটা হলো 7.35 থেকে 7.45। ডান। এরপরে কি আসে? এরপরে আসে আমাদের অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ কি? pH = pKa প্লাস লগ উপরে লবণ নিচে অম্ল, উপরে লবণ নিচে অম্ল। দেখো কোনটা মিলছে? মিলছে শুধুমাত্র প্রথমটাই। উত্তর হবে প্রথমটা। ডান। প্লাস মাইনাসটা খেয়াল রাখবা। ওকে। তারপরে আমাদের কোনটি বাফার দ্রবণ? আমরা জানি রক্ত একটা বাফার দ্রবণ, এটার দুইবার দেখতে হবে না। সো কি রক্ত একটা বাফার দ্রবণ। 3 ধরনের বাফার আছে এই জায়গায়, বাইকার্বনেট, প্রোটিন এবং ফসফেট। ওকে, নিচের কোনটি বাফার দ্রবণ হিসেবে কাজ করে? ভাই বাফার দ্রবণ হিসেবে কাজ করবে কারা? দুর্বল অ্যাসিড প্লাস তার লবণ বা তার অনুবন্ধী ক্ষার, আর দুর্বল ক্ষার প্লাস তার অনুবন্ধী অম্ল বা তার লবণ। সো এই জায়গায় দেখো আমাদের দুর্বল বের করতে হবে এবং তার লবণ বের করতে হবে। ভাই দেখো এই দেখো খটা কি ভাই? আমাদের ইথানের কাছে একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ পাইছি। সো উত্তর হবে এইটা। উত্তর হবে কি? আমাদের এইটা। ডান। তারপরে কি? মানুষের স্বাভাবিক রক্তের পিএইচ 7.45 এর বেশি হইলে রোগটির নাম কি? ভাই যখন আমাদের পিএইচ 7.45 এর উপরে চলে যায় এটাকে আমরা বলি অ্যালকালোসিস। অ্যালকালোসিস।
আর যখন পিএইচটা আমাদের 7-এর চেয়ে কমে যায় সেটাকে বলি আমরা অ্যাসিডোসিস। সেটাকে আমরা কি বলি? অ্যাসিডোসিস। ওকে, সেটাকে আমরা কি বলি? অ্যাসিডোসিস। আমরা জানি পিএইচ যদি 0.5 এর মানে পরিবর্তন হয়, এটা 0.5 এর চেয়ে বেশি কমতে পারে বা 0.5 এর চেয়ে বেশি বাড়তে পারে, সেটা আমাদের একদম জীবন ঝুঁকিতে ফেলে দিবে। ওকে, সো এটা কি? অ্যালকালাইসিস, অ্যালকালোসিস বা অ্যালকালিসিস। জান। তারপরে কি? রক্তের বাইকার্বনেট বাফার এর পিএইচ এর মান এত হলে ওই বাফার বাইকার্বনেট কার্বনিক অ্যাসিডের অনুপাত কত? আমরা জানি বাইকার্বনেট বাফারে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড এটার অনুপাত কত? 20:1। এটা অনুপাত কত? 20:1। ওকে, ডান। এরপরে অম্লীয় মাটিতে পিএইচ বৃদ্ধির জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে? ভাই অম্লীয় মাটিতে পিএইচ বৃদ্ধির জন্য আমরা ক্ষারীয় জিনিস ব্যবহার করব। এর মধ্যে ক্ষার কোনটা? ইউরিয়া, এমওপি, এই যে ভাই ডলোমাইট এবং চুন, এরা কি ভাই? ক্ষার। সো আমরা এইটা ব্যবহার করব। ডান। এরপরে কি কোন স্থানে পিএইচ হলো কি 11, মানে এটা হলো ক্ষার। এটাতে ফসল ফলাইতে হলে কি? আমরা জানি ফসল ফলানোর জন্য পিএইচ 3 থেকে 9.5 এর মধ্যে হইতে হবে, মানে পিএইচ আমার কমাইতে হবে। এটা যেহেতু ক্ষার তার মানে আমি অ্যাড করব অম্ল। তো এর মধ্যে দেখো অম্ল কোনটা? এই যে ভাই ফসফেটের সার। ফসফেটের সার কি ভাই? আমাদের অম্ল। সো উত্তর হবে ট্রিপল সুপার ফসফেট। তারপরে দুধে পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহার করা হয়? আমরা ছোটবেলা থেকে জানি সোডিয়াম বাইকার্বনেট। আমরা কি জানি? সোডিয়াম বাইকার্বনেট। ডান। এরপরে কি আসে? নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক? আমরা জানি ডেল এইচ নেগেটিভ কার ক্ষেত্রে? তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী মানে কি ভাই? বন্ধন গঠন এবং দহন। কোনটা? দহন। তো এই দহনের মান সবসময় কি হবে? আমাদের ঋণাত্মক হবে। ডান। এরপরে কি আসে ভাই? আমাদের NOH এর সাথে কোন অ্যাসিডের প্রশমন তাপ সর্বাধিক? আমরা জানি যে ভাই দুইটা শক্তিশালী অ্যাসিড, মানে দুইটা শক্তিশালী, একটা অ্যাসিড আর একটা ক্ষার, দুইটাই শক্তিশালী হলে সেটা হয় -57.34। কিন্তু যখন এই জায়গায় HF এর সাথে NOH বিক্রিয়া করে এটা হয় সর্বোচ্চ। ওকে, ডান। তারপরে 1 জুল ইকুয়াল টু কত ক্যালোরি? আমরা জানি 1 জুল সমান 0.24 ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, ডান। তারপরে নিম্নের কোন বন্ধনটি বন্ধন শক্তি সবচেয়ে বেশি? আমরা জানি নাইট্রোজেনের ট্রিপল বন্ডের বন্ধন শক্তি সবচেয়ে বেশি, যেটা হলো 945 কিলোজুল পার মোল। 945 কিলোজুল পার মোল। এবং মনে রাখবা এটা ভাঙতে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। ডান। বজ্রপাতের সময় এটা ভাঙে। ওকে, তারপরে কোন বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে এবং বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক, তাপ শক্তি পরিবর্তন হয় না। আমি বলছিলাম দুইটা সূত্র আছে, ল্যাবোসিয়ার, ল্যাপ্লাস, আর একটা হলো হেস। হেসের ক্ষেত্রে কি ছিল ভাই? আমি যতগুলা ধাপি অতিক্রম করে আসি আমার তাপের সমষ্টি সেম থাকবে। সো এটা কার সূত্র ভাই? হেসের সূত্র। কার সূত্র? হেসের সূত্র। আর ল্যাবোসিয়ার ক্ষেত্রে কি ছিল? এনথালপির পরিবর্তন ধ্রুব থাকবে। সেটা কার সূত্র? হেসের সূত্র। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আশা করি আমাদের এই যে কোশ্চেনগুলো সলভ করলাম তোমার কোনো প্রবলেম হবে না। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং মাঝখানে আমি যেগুলোতে টান দিছি বেশি, মানে এগুলো 20 সেকেন্ডে তোমার সলভ করতে হবে। যেগুলো একদম ধীরে ধীরে করছে, মানে এগুলো তোমার 30 সেকেন্ডে সলভ করতে হবে। কোনো প্রশ্নের জন্যই 30 সেকেন্ডের উপরে সময় নেওয়া যাবে না। ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা সলভিং ক্লাসে এবং লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।